ম্যাগজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি চরম ও অবম, অবশ্যই ক্লাস 12 এর। আর এ পর্বে আমরা আলোচনা করব দীর্ঘ উত্তরধর্মী, অবশ্যই সৌরেন্দ্রনাথ দের যে বই আছে সে দীর্ঘ উত্তরধর্মী 16 থেকে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। আর হোমওয়ার্ক হিসাবে আমরা দিয়ে দেব 16 থেকে লাস্ট অব্দি। তবে হ্যাঁ, যে হোমওয়ার্ক হিসাবে তোমাদের কাজ থাকবে বা হোমওয়ার্ক যেটা থাকবে তোমাদের, সেখানে হোমওয়ার্ক করতে যেয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, জানালে অবশ্যই আমরা সলভ করে দেব। তা যাই হোক, দীর্ঘায়িত করবো না, আসছি আমরা মূল পর্বে। দেখো 16-1 দিকে বলা আছে, প্রদত্ত আয়তন বিশিষ্ট একটি ওপর খোলা লম্ব চোঙের সমগ্র তলের পরিমাপ ক্ষুদ্রতম হবে যখন তার উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ পরস্পর সমান হবে। তাহলে প্রদত্ত কি আছে? আয়তন। প্রদত্ত আছে আয়তন। তাহলে আমরা ধরে নেব কি, আমরা উচ্চতা ধরে নেব h, আর ব্যাসার্ধ ধরে নেব r, ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা হচ্ছে আমরা h ধরে নেব। তাহলে আয়তন প্রদত্ত, আয়তন কি? চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার h সমান, এটা প্রদত্ত, আমরা সেটা কে ধরে নিলাম, নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা h সমান কি পাবো? h সমান পাবো আমরা কে বাই পাই আর স্কয়ার। এরপর আমাদের কিসের মান চরম দেখাতে হবে? চোঙের সমগ্র তলের পরিমাণ ক্ষুদ্রতম, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের চরম অবম দেখাতে হবে। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি পাবো? তবে হ্যাঁ, এই যে চোঙ, সে উপরে এটা মুখটা কিন্তু এইটা খোলা, এই মুখ খোলা, যার জন্যে এখানে কি হবে? 500 তলের ক্ষেত্রফল যোগ হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তা আমরা এটা জেড ধরে নিচ্ছি। তাহলে জেড সমান 2 পাই আর এইচ যোগ হচ্ছে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে কি আসলো? 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার। তাহলে এবার 2 পাই আর ইন্টু এইচ এর মান কি? কে বাই পাই আর স্কয়ার প্লাস হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে পাই আউট হচ্ছে, আর একটা আউট হচ্ছে, অর্থাৎ হচ্ছে 2k বাই হচ্ছে r প্লাস হচ্ছে পাই আর স্কয়ার। এবার এটাকে আমরা চরম দেখাবো, অর্থাৎ জেড কে আমরা আর এর সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। জেড এর চরম অথবা অবমানের জন্য আমরা dz বাই dr সমান 0 করব, করে সেখান থেকে r এর মান বের করব। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে সেই r এর মান বসিয়ে আমরা দেখব ওটা গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0। তা অবশ্যই গ্রেটার দ্যান 0 আসবে। তাহলে আমরা বলবো r ইকুয়াল টু যে মানের জন্য ওখানে গ্রেটার দ্যান 0 হলো, সেই r এর মানটাই হচ্ছে আমাদের একটা নির্ণীয় ব্যাসার্ধ। এবার সেই r এর মান আমরা এখানে বসিয়ে h এর মান বের করব। বের করলে দেখবে আমাদের উত্তর চলে আসবে। অর্থাৎ সেখানে উত্তরটা কি দেখাতে বলেছে? উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ পরস্পর সমান, অর্থাৎ r এর যে মান আসবে h এর মান কিন্তু সেম চলে আসবে। আশা করি তোমাদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তোমরা সমাধান করতে পারবে না। অবশ্যই তোমরা সমাধান করতে পারবে। এরপরে আমরা যাব 16-2। দেখো 16-2 এর দাগে কি বলা আছে? 16-2 এর দাগে যে অঙ্কটা আছে সেখানে বলা আছে কি, সমগ্র তলের ক্ষেত্রফল প্রদত্ত। এখানেও দেখো বলা আছে ওপর খোলা একটি লম্ব চোঙের আয়তন বৃহত্তম হলে দেখাও যে চোঙের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের সমান। একই টাইপের অঙ্ক। তাহলে এখানে কি? এখানেও আমরা অবশ্যই উচ্চতা ধরবো h আর ব্যাসার্ধ ধরবো r। আর কি এখানে প্রদত্ত আছে? এখানে প্রদত্ত আছে সমগ্র তলের ক্ষেত্রফল প্রদত্ত। তাই এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2 পাই আর এইচ প্লাস হচ্ছে পাই আর স্কয়ার। কেন এটা হচ্ছে? এটাও কিন্তু উপর মুখ খোলা। তাহলে এইটা প্রদত্ত যেহেতু, আমরা এটা সমান ধরবো কে, এইটা সমান আমরা ধরবো কে, এটা সমান আমরা কে ধরে নেব। এরপর আয়তন ভি সমান পাই
আর স্কয়ার এইচ, কারণ আয়তনের মান চরম জন্য, অর্থাৎ এখানে বলেছে বৃহত্তম অর্থাৎ চরমের জন্য আমাদের এইচ এবং আর সমান প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে অবশ্যই পাই আর স্কয়ার ইন্টু এইচ এর মান এখান থেকে বসিয়ে দেব। তাহলে এইচ এর মান কি হবে, পাই আর স্কয়ার কে মাইনাস পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 2 পাই আর। এইটা হবে আমাদের ভি এর মান। এবার এখান থেকে আমরা আর কাটবো, পাই কাটবো, কেটে আমরা এখানে সিম্পলিফাই করে নেব। সিম্পলিফাই করার পর আমরা এটাকে কি আগের মতোই ডিভি বাই ডিআর, তারপর ডি2 ভি বাই ডিআর2 অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ভি এর চরম অথবা অবমানের জন্য ডিভি বাই ডিআর সমান 0 করব, করলে আমরা আর এর মান পেয়ে যাব। সেই আর এর মান সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসাবো, বসালে যদি গ্রেটার দ্যান 0 আসে বা লেস দ্যান 0 আসে তাহলে আমরা কি বলবো, লেস দ্যান 0 আসলে অবশ্যই বলবো চরম বা বৃহত্তম, আর এখানে আসবেও তাই। তারপর আমরা এইখানে আর এর মান বসিয়ে আমরা এখান থেকে এইচ এর মান বের করব। তা দেখবে ওই আর এর মান এবং এখান থেকে যে এইচ এর মান পাবো অবশ্যই দুটো সমান চলে আসবে। তাহলে কিসের জন্য সমান পেলাম আমরা, ভি এর চরম মানের জন্য বা বৃহত্তম মানের জন্যই আমরা ব্যাসার্ধ এবং উচ্চতা সমান পেলাম, আর সেটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। এরপরে যাব আমরা 17 দাগ। 17 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে, 17 দাগের অঙ্কটায় বলা আছে কি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ওখানে এ সেমি, তার অপর দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যাতে বাহু দুটির যোগফলের মান বৃহত্তম হয় আর ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বৃহত্তম হয়। অর্থাৎ দুটো অঙ্ক আছে এখানে। তা দেখো আমরা ধরে নিচ্ছি অপর দুটি বাহু এক্স আর ওয়াই, অপর দুটি বাহু আমরা ধরে নিলাম এক্স ওয়াই। তাহলে অতিভুজ কি আছে এ, অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার। এটা হচ্ছে হয়তো 1 নম্বর দিলাম। এবার আমাদের কি দেখাতে হবে, 1 নম্বর যে প্রমাণ দিয়েছে সেখানে বলছে বাহু দুটির যোগফলের মান বৃহত্তম হলে, তাহলে বাহু দুটির যোগফলটাকে আমাদের চরম দেখাতে হবে। তাহলে আমরা জেড সমান ধরে নিচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই, বাহু দুটির সমষ্টি। তাহলে সমান এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে রুটের ভিতরে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এইটা হচ্ছে আমাদের জেড। তা এটা হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, তারপর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সমান 0 করব, করে এখানেও আমরা এক্স এর মান নির্ণয় করব। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্স এর মান বসিয়ে দেখবো এটা গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0 আসে। তাই এখানে যা বলা আছে, এখানে যোগফলের মান বৃহত্তম বলেছে, তাহলে অবশ্যই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্স এর মান বসালে তোমরা লেস দ্যান 0 পেয়ে যাবে। এবার তোমরা যে লেস দ্যান 0 পাচ্ছ সেই এক্স এর একটা মানের জন্য বা একটি বাহুর জন্য পাচ্ছ, আর সেই মান এখানে এক্স এর বসালে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মান পেয়ে যাব, বের করলে আমাদের উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 17-1। এরপরে যাব আমরা 17-2। দেখো 17-2 এর দাগে যে অঙ্ক আছে সেখানে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে। তাহলে এক্ষেত্রে এই প্রথম শর্তটা অবশ্যই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে ক্ষেত্রফল জেড সমান আমরা কি করব, হাফ ইন্টু এক্স ওয়াই, এটা আমরা ধরে নেব। তাহলে সমান হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই এর মান রুটের ভিতরে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানেও একই কাজ, এই যে রিলেশনটা আসলো এই রিলেশন থেকে আমরা এখানেও একই কাজ করব। কি করব, যে না ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, তারপর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সমান 0 করে আমরা এক্স এর মান বের করব, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা এক্স এর মান বসাবো। এই বিষয়গুলো তোমরা ভালোভাবেই রপ্ত করেছো, অর্থাৎ তোমরা ভালোভাবে জানো, যার জন্য আমরা ডিটেইলসে আর যাচ্ছি না। তবে হ্যাঁ, এই যে অঙ্কটা আছে তোমরা এই অবস্থায় ডেরিভেটিভ যদি করো তাহলে দেখবে একটু জটিল আসতে পারে, সেজন্য তোমরা প্রয়োজনে এটা লগ নিতে পারো। লগ নিলে কিন্তু অনেকটাই সহজ হবে। তাই লগ জেড সমান যদি করি তাহলে কি হবে, লগ হাফ প্লাস লগ এক্স প্লাস, তাহলে এখানে লগ নিলে কি হবে, হাফ ইন্টু লগ অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার।
এবার এই লগ জেডটাকেই তোমরা চরম দেখাও, অর্থাৎ ddx অফ লগ জেড, এখানে 1/z dz/dx এই ফর্ম তোমাদের করার দরকার নেই, এইটাকেই তোমরা ডেরিভেটিভ করবে। প্রয়োজনে তোমরা এইটা সমান হয়তো তোমরা আরেকটা পি কিছু একটা ধরে নিতে পারো। এবার তোমরা পিটাকেই চরম দেখাও, কারণ আমি আগেও বলেছি জেড যদি বৃদ্ধি পায় লগ জেড অবশ্যই বৃদ্ধি পাবে, অর্থাৎ জেড এর চরম দেখানো আর লগ জেড এর চরম দেখানো কিন্তু সেম। তাহলে এবার বুঝতে পারছো কত সহজে কিন্তু আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারবো। তা যাই হোক, এই ছিল আমাদের 17-2। এরপরে যাবো আমরা 18 দাগ। দেখো 18 দাগে কি বলেছে। 18 দাগের যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে, 18 দাগের অঙ্কে বলা আছে কি 250 ঘনসেমি আয়তন বিশিষ্ট একটি বাক্সের ভূমি ও উপরিতল বর্গাকার। যে বাক্সটা আছে তার নিচে যেটা আছে সেটা অবশ্যই সেটা বর্গাকার আছে, আর এটা আছে কি বলবো এইরকম ফর্মেই আছে। এটা হচ্ছে নিচের দিকটা বর্গাকার আছে, আর এটা হচ্ছে এটা একটু লম্বা টাইপের, অর্থাৎ সহসাদ একটা পিলার টাইপের, একটা পিলার যেমন ঠিক ওই ধরনের। তাহলে এটা যেহেতু নিচের অংশটা যেহেতু বর্গাকার, তাহলে এবার যদি আমরা নিচের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা x ধরি আর উচ্চতা যদি আমরা h ধরি, তাহলে আমরা কি জানি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা হচ্ছে তার আয়তন, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল কি হবে x স্কয়ার, যেহেতু ওটা বর্গাকার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান আর উচ্চতা হচ্ছে h, তাহলে x স্কয়ার h এটা আয়তন, আর এটা সমান দেওয়া আছে আমাদের 250, এটা সমান দেওয়া আছে কত 250 আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা h সমান পাবো, h সমান কি পাবো 250 বাই হচ্ছে x স্কয়ার, আর এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে কি বলেছে দেখো, প্রতি বর্গ সেমি 2 টাকা মূল্যের কাঠ দিয়ে ভূমি ও উপরিতল এবং প্রতি বর্গ সেমি 1 টাকা মূল্যের কাঠ দিয়ে উল্লম্ব পার্শ্বতলগুলি নির্মিত হয়, সর্বাপেক্ষা কম মূল্যের বাক্সের মূল্য নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল লাগবে এবং পাশাপাশি আমাদের কিন্তু ভূমি এবং উপরিতলের ক্ষেত্রফল আমাদের লাগবে। তা দেখো উপরিতল আর উপরের যে তলটা আছে আর নিচে যে তলটা আছে এই দুটো তল কিন্তু বর্গাকার আছে, আর এক্ষেত্রে আমাদের কি হবে যে না আমাদের এক্ষেত্রে মাথা রাখতে হবে এটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল আলাদা আমাদের নির্ণয় করতে হবে। তার কারণ কি, এর এই যে কাঠ উপরে এবং নিচে যে কাঠ দিয়ে ওই বাক্সটা বানানো হচ্ছে তার কিন্তু মূল্য যা এই পার্শ্বতলের মূল্য কিন্তু আলাদা, সেই জন্য আমরা এই উপরের তল দুটোর ক্ষেত্রফল আলাদা বের করে নিয়ে তাদের সমষ্টি করে আমরা তার মূল্যটা বের করব। তাহলে এটা যেহেতু বর্গাকার এর ক্ষেত্রফল কত x স্কয়ার, এটার ক্ষেত্রফল হলো x স্কয়ার, তাহলে ওই দুটো তলের ক্ষেত্রফল হবে 2x স্কয়ার। এটা হলো ক্ষেত্রফল, আর মূল্যকে বলা আছে প্রতি বর্গ সেন্টিমিটার কাঠের মূল্য বলা আছে 2 টাকা, তাহলে এর মূল্য দাঁড়াবে ইনটু 2 অর্থাৎ 4x স্কয়ার। এই হচ্ছে আমাদের উপরে তলের যে কাঠ লাগবে তার মূল্য। এবার 500 তল ওখানে কটা 4টি তল আছে, 4টি তলের ক্ষেত্রফল হচ্ছে 4xh, যেহেতু প্রত্যেকটা হচ্ছে আয়তাকার আর প্রস্থ হচ্ছে x আর উচ্চতা হচ্ছে h বা দৈর্ঘ্য হচ্ছে h, সেজন্য 4xh। তাহলে এখানে এর ক্ষেত্রে মূল্যটা কি বলা আছে, প্রতি বর্গ সেন্টিমিটার কাঠের দাম 1 টাকা, অর্থাৎ এর মূল্য দাঁড়াচ্ছে কিন্তু 4xh, এটা কিন্তু আমাদের দাঁড়াচ্ছে। তাহলে মোট মূল্য মনে করো c সমান হচ্ছে 4x স্কয়ার প্লাস হচ্ছে 4xh, এটা আমরা পেলাম। আর এইটাকেই আমরা চরম দেখাবো, কিন্তু হ্যাঁ এখানে তো দুটো ভেরিয়েবল থেকে গেছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে কিন্তু h, তাহলে h টাকে আমরা ট্রান্সফার করে নেব। তাহলে 4x স্কয়ার প্লাস 4x ইনটু 250 বাই হচ্ছে x স্কয়ার। এবার এখান থেকে তোমরা x কাটবে, কাটার পরে এই জেডটাকে তোমরা চরম দেখাবে। তা অবশ্যই তোমরা এটা করতে পারবে, কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে কিভাবে করতে হয় তোমরা আগে শুনেছো বা আগে কিন্তু আমরা অনেকটাই আলোচনা করে দিয়েছি। এই হচ্ছে আমাদের ছিল কত দাগ, এটা না এটা ছিল আমাদের 18 দাগের অঙ্ক। এরপরে যাব আমরা 19-এর দাগ। আমরা বিশেষ টাইপের অঙ্ক কিন্তু এক এক করে আলোচনা করে দিচ্ছি। এই 19-এর দাগের অঙ্কটা কিন্তু একটু অন্য ধরনের অঙ্ক, এবং পাশাপাশি এরপর আমরা 22-এর দাগ আলোচনা করব। এই যে অঙ্কগুলো আলোচনা করছি আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো তোমরা যদি এগুলো সলভ করতে পারো বা এগুলো যদি তোমরা আয়ত্তে আনতে পারো, তাহলে দেখবে বাকি অঙ্ক যেগুলো আছে সেগুলো সমস্যা হবে না। তবে হ্যাঁ,
তোমাদের যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাও, জানালে আমি অবশ্যই সলভ করে দেব। দেখো 19 দাগে বলা আছে প্রমাণ করো যে একটি প্রদত্ত বৃত্তের ভিতর যেসব সমদ্বিবাহু ত্রিভুজ অন্তর্লিখিত করা যায় তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে যার পরিসীমা সর্ববৃহৎ সেটি একটি সমবাহু ত্রিভুজ, যার ক্ষেত্রফল সর্ববৃহৎ সেটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে পরিসীমা এবং ক্ষেত্রফল নিয়ে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে বৃত্ত বলে দিয়েছে প্রদত্ত, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ ফিক্সড, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমরা একটু ফিগারটা অঙ্কন করি। এই হচ্ছে প্রদত্ত বৃত্ত, তাই এর মধ্যে কি আছে সমদ্বিবাহু ত্রিভুজ। একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা মনে করি এ বি সি। তাহলে এই দুটো বাহু কিন্তু এখানে সমান। তাহলে এইটা দৈর্ঘ্য মনে করো এ, এটা বি, তাহলে এটা যদি বি হয় তাহলে এটা অবশ্যই বি হবে, কারণ এটা কি এই দুটো বাহু যেহেতু পরস্পর সমান। তা এদের এই যে বৃত্তটা আমরা অঙ্কন করেছি এর ব্যাসার্ধ মনে করো ক্যাপিটাল আর, এর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো a বাই সাইন এ সমান b বাই সাইন বি সমান সি এর বিপরীত বাহুটাও বি, তাহলে b বাই সাইন সি সমান হচ্ছে 2r। এটা অবশ্যই তোমরা ত্রিভুজের যে ধর্মাবলী যে অধ্যায় আছে ক্লাস 11 সেখান থেকে তোমরা জেনে এসছো। তা যাই হোক, এখান থেকে তাহলে আমরা কি পাবো a সমান পাবো 2r সাইন এ, আর b সমান পাবো আমরা 2r সাইন বি। এটা আমরা পাবো, এটা আমরা পেলাম। এর দেখো একের দাগে বলেছে যার পরিসীমা সর্ববৃহৎ সেটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে পরিসীমা আমরা সেটা জেড ধরছি, তাহলে জেড সমান কি হবে a প্লাস দেখো বি প্লাস বি অর্থাৎ 2b, b প্লাস বি অর্থাৎ 2b। তাহলে সমান এর মান কি পেয়েছি আমরা 2r সাইন এ প্লাস 2 ইন্টু 2r সাইন বি। এটা তো অবশ্যই আসছে এই দুটো রিলেশন থেকে, এটা আমরা পেলাম। এছাড়া দেখো এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে এখান থেকে আমরা কি পাবো a প্লাস 2b সমান হচ্ছে আমরা কিন্তু পাবো পাই, কারণ এই কোণটা b হলে এটা অবশ্যই b হবে, আর এটা তো a, সেজন্য a প্লাস 2b সমান পাই। অর্থাৎ এখান থেকে আমরা b সমান পাবো পাই বাই 2 মাইনাস হচ্ছে a বাই 2, পাই বাই 2 মাইনাস হচ্ছে a বাই 2। তাহলে z সমান আমরা কি পাবো 2r সাইন এ প্লাস 4r সাইন অফ পাই বাই 2 মাইনাস a বাই 2। তাহলে সমান হবে, আমরা এখান থেকে 2r কমন নিই, কমন নিলে এখানে হবে কি সাইন এ প্লাস হচ্ছে 2 ইন্টু, তাহলে সাইন অফ পাই বাই 2 মাইনাস a বাই 2 হচ্ছে সমান কি হবে cos a বাই 2, cos অফ a বাই 2। এইটা আমাদের কিন্তু আসছে। তাহলে এবার তোমরা বুঝতে পারছো, এবার এইটাকে তোমরা ডেরিভেটিভ করবে, আর যেহেতু বৃত্তটা প্রদত্ত সেজন্য আর কিন্তু কনস্ট্যান্ট, তাহলে আর কনস্ট্যান্ট আগে থাকবে, আর সাইনে আর 2 cos a এই কিন্তু ভেরিয়েবল হিসাবে কাজ করছে, অর্থাৎ এর জন্য কিন্তু আমরা চরম দেখাবো। তাহলে এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে এই জেডটাকে আমরা এর সাপেক্ষে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, এর সাপেক্ষে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সমান 0 করব, 0 করে আমরা এর মান নির্ণয় করব, এর মান নির্ণয় করার পর আমরা এইখানে মানটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর মান বসাবো, বসালে দেখবে অবশ্যই কি হবে লেস দ্যান 0 চলে আসবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান 0 চলে আসবে। আর অর্থাৎ কি হলো
এ ইকাল টু ওই যে মানের জন্য লেস দ্যান আসলো, এর ওই মানের জন্যই আমাদের কি হচ্ছে না, জেড হচ্ছে চরম। আর সেই এর মান এখানে বসাবে, বসে থেকে বি এর মান পেয়ে যাবে। তা দেখবে এর মান আসবে π/3, বি এর মানও আসবে π/3, আর বি আর সি যেহেতু সমান, সি এর মান হচ্ছে অবশ্যই π/3, অর্থাৎ তিনটি কোণ পরস্পর সমান, অর্থাৎ এবিসি ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যাব আমরা 19-এর 2-এর দাগ। 19-এর 2-এর দাগে দেখো কি আছে। একই ধারণা থেকে কিন্তু আমরা এগিয়ে যাব, একই ফিগার থেকে কিন্তু আমরা এগিয়ে যাব। দেখো এখানে যেটা আছে, ফিগারটা মুছা ভুল হয়ে গেল, তাহলে ফিগারটা আমি আরেকবার একটু অঙ্কন করি। তাহলে এটা এ বি সি, এটা বি, এটা বি, এটা হচ্ছে এ, আর ওর ব্যাসার্ধ অবশ্যই ক্যাপিটাল আর। তাহলে এবার দেখো ওর এরিয়া, সেটা যদি আমরা এরিয়াটাকে মনে করো যদি আমরা ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করি, না ডেল্টা মনে করো, ডেল্টা আমরা এরিয়াকে ডিনোট করছি, তাহলে ডেল্টা সমান তাহলে হাফ ইন্টু বি ইন্টু বি ইন্টু হচ্ছে সাইন এ, এই সূত্র আমরা পেলাম। এটা কিন্তু অবশ্যই ত্রিভুজের ধর্মাবলীর সূত্র। তাহলে হাফ ইন্টু বি স্কয়ার সাইন এ, তাহলে সমান হাফ ইন্টু বি এর মান কি আছে, বি এর মান দেখো আমরা আগে ওই যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, ওই যে রিলেশনটা লিখেছিলাম, ওই রিলেশন থেকে কিন্তু আমরা লিখছি। এটা অবশ্যই তোমরা আগের অঙ্কটা যে যা লিখেছি সেটাই কিন্তু অবশ্যই লিখে নেবে। তাহলে কি পাবো, 2r সাইন বি তারপরে স্কয়ার ইন্টু হচ্ছে সাইন এ, তাহলে সমান হবে হাফ ইন্টু 4r স্কয়ার সাইন স্কয়ার বি। সেই বি এর মানও দেখো আমরা আগের অঙ্কে যেটা বের করে রেখেছিলাম সেই মানটাই কিন্তু আমরা এখানে ইউজ করছি। সেখানে কি আছে, π/2 মাইনাস হচ্ছে a/2 ইন্টু হচ্ছে সাইন এ, তাহলে সমান হবে, এখানে 2 কাটবে, অর্থাৎ হবে 2r স্কয়ার ইন্টু হচ্ছে cos স্কয়ার a/2 ইন্টু হচ্ছে সাইন এ। তাহলে আরো একটু আমরা সিম্পলিফাই করে দিই। তাহলে দেখো ডেল্টা সমান 2 cos স্কয়ার a/2, সেটা সূত্র। তাহলে r স্কয়ার ইন্টু 2 cos স্কয়ার a/2 হচ্ছে 1 প্লাস cos a ইন্টু হচ্ছে সাইন এ। এটা এখানে তো তোমরা জানো আর হচ্ছে কনস্ট্যান্ট, কারণ প্রদত্ত বৃত্তের ক্ষেত্রে আমরা বলেছি কেন আর কনস্ট্যান্ট। তাহলে যাই হোক, এবার এটাকে তোমরা এর সাথে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে যেভাবে আমাদের চরম দেখাতে হয় সেই নিয়মে তোমরা এগিয়ে যাবে। এগিয়ে গেলে অবশ্যই তোমরা এর মান পাবে, সেখানে এর মান অবশ্যই π/3 চলে আসবে। আর যে রিলেশনটা আমরা লিখেছিলাম a প্লাস 2b সমান পাই, সেখানে অবশ্যই এর মান বসালে বি এর মানও দেখবে π/3 আসবে, অর্থাৎ প্রত্যেকটি কোণ সমান, অর্থাৎ এবিসি ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ। এই ছিল আমাদের 19-এর 2-এর দাগ। এরপরে যাব আমরা 22-এর দাগ। তা 22-এর দাগ আর 19-এর যে 2-এর দাগ কিন্তু সেম অঙ্ক, কিন্তু এখানে একটা ব্যাখ্যা আমাদের মাথায় রাখতে হবে। সে কি ব্যাখ্যা মাথায় রাখতে হবে? সেই ব্যাখ্যাটি হচ্ছে কোন বৃত্তে অন্তর্লিখিত একটু আমি ব্যাখ্যা বলে দিই।
দেখো এখানে এই যে এবিসি একটা ত্রিভুজ, এখানে কিন্তু ত্রিভুজ জাস্ট ইন জেনারেল একটা ত্রিভুজ বলা আছে, সেখানে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজটা উল্লেখ করা নেই। তা আমরা প্রথমে এটা দেখাবো যে বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে অন্তত আমাদের একটা ধারণা আমাদের বিশেষ প্রয়োজন, সেটা না সমদ্বিবাহু ত্রিভুজ। 19-এর দাগে কিন্তু ছিল সেটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেখান থেকে কিন্তু আমরা সমবাহু দেখিয়েছিলাম। এখানে আমরা প্রথমে দেখাবো যে সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু আমাদের প্রয়োজন। তার কারণ কি, বৃত্তস্থ যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এ শীর্ষবিন্দুটা বিসি বাহু থেকে যত দূরে অবস্থান করবে, এ শীর্ষবিন্দুটা বিসি বাহু থেকে যত দূরে অবস্থান করবে তার ক্ষেত্রফলটা তত বৃহত্তম হবে। এই একটা বিষয়। এ কিন্তু অবশ্যই আমি যেটা বললাম এটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে। আর কি হবে যে না আমাদের দূরে কি বললাম, এ শীর্ষবিন্দুটা বিসি বাহু থেকে দূরে অবস্থান করবে এবং যখন এডি বিসির উপরে লম্ব হবে এবং সেই এডিটা কি হবে, ওর কেন্দ্র দিয়ে পাস করবে। এবার দেখো এডি যদি বিসির উপরে লম্ব হয় এবং ও দিয়ে যদি পাস করে, তাহলে সেক্ষেত্রে দেখো এইটা আর এইটা সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এই কোণ আর এই কোণ সমান হচ্ছে, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে সেক্ষেত্রে কি বিডি সমান হচ্ছে ডিসি, বিডি সমান হচ্ছে আমাদের ডিসি চলে আসছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এডি বাহুটা বিডি কে ডি বিন্দুর সাথে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এডি ওটা আমরা লম্ব বলেছিলাম, আবারও বলছি এইটা ত্রিভুজটা সর্ববৃহৎ হতে গেলে এ শীর্ষবিন্দু বিসি থেকে দূরে অবস্থান করতে হবে এবং যখন এডিটা বিসির উপরে লম্ব হবে এবং ও কেন্দ্র দিয়ে পাস করবে, ও কেন্দ্র দিয়ে পাস করবে। তাহলে দেখো ও কেন্দ্র দিয়ে যদি পাস করে এবং এডি যদি বিসির উপরে লম্ব হয়, তাহলে কি হবে, ওবি সমান ওসি হচ্ছে। আবার এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটো ত্রিভুজ অবশ্যই সর্বসম। আর সেক্ষেত্রে কি হবে, বিডি সমান হচ্ছে ডিসি হয়ে যাবে। আর বিডি সমান ডিসি অর্থাৎ কি হচ্ছে যে না এডি লম্ব বিসি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু এডি লম্ব বিসি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অবশ্যই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ অবশ্যই হবে। তাহলে এবি আর হচ্ছে এসি আমাদের সমান হবে। তাহলে আমরা কি পেলাম, এবিসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ পেলাম, যা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত। তাহলে এবার কিন্তু আমরা এই যেটুকু আলোচনা করলাম এইটুকু লেখার পর তোমরা 19-এর 2-এর দাগ যেভাবে করা আছে ঠিক একই নিয়মে কিন্তু তোমরা এগিয়ে যাবে। অর্থাৎ এই বাহুটা এ ধরবে, এটা তোমরা বি পাবে, এটাও কিন্তু তোমরা বি পাবে। তারপরে এ প্লাস 2b সমান তোমরা পাই পাবে। তারপরে আরো কি পাবে, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান বি বাই সাইন সি সমান হচ্ছে 2r, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ, আর অবশ্যই কনস্ট্যান্ট, কারণ এখানে বলা আছে বৃত্ত হচ্ছে বৃত্তটা প্রদত্ত, আর প্রদত্ত বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ অবশ্যই ফিক্সড হবে। তাহলে আশা করি তোমরা অবশ্যই করতে পারবে। এরপরে যাব আমরা 23-এর দাগে। দেখো 23-এর দাগে যে অঙ্ক বলা আছে সেখানে কি বলা আছে, 23-এর দাগে যে অঙ্কটি আছে সেখানে বলা আছে যে কোন চিত্রের আকার হলো একটি অর্ধবৃত্ত ও তার ব্যাসের উপর একটি আয়তক্ষেত্র। তাহলে এই একটা অর্ধবৃত্ত, এটা মনে করো একটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের উপর কি আছে না একটা এখানে একটা কি আছে, আয়তক্ষেত্র আছে, এর উপরে একটা আয়তক্ষেত্র আছে। তারপর কি বলেছে দেখো, যদি চিত্রের পরিসীমা এই যে চিত্রটা আসলে তার পরিসীমা অর্থাৎ এইটা কিন্তু এই যে ঘিরতে যে জায়গা লাগে বা যে দৈর্ঘ্যটা আসে সেইটাই হচ্ছে আমাদের পরিসীমা।
এইটাই কিন্তু আমাদের পরিসীমা, এটা কিন্তু না, বলছে যে চিত্রটা আসলো তার পরিসীমা। এইখানে কিন্তু এইটাও অনেকে ঘিরে ফেলে এবং সেক্ষেত্রে কিন্তু ভুল হয়। তাহলে আমরা এই যে ব্যাসার্ধ, আমরা ভূমির ব্যাসার্ধ আর ধরে নিলাম, ভূমির ব্যাসার্ধ আর ধরলাম, তাহলে এইটা যদি আর হয় তাহলে এটাও আর, তাহলে এটা হচ্ছে 2r, অর্থাৎ এটাও পাবো আমরা 2r। আর এটা x, এটা ধরলাম আমরা x। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা কি, এই পর্যন্ত হচ্ছে, বা এখান থেকে এই পর্যন্ত এই যে মাপ, এটা কি অর্ধ পরিসীমা, সেটা কি পাই আর, কারণ 2πr ডিভাইডেড বাই 2 অর্থাৎ হবে পাই আর। তাহলে এখানে আমরা কি করব, যে না পরিসীমাটা আমাদের কি বলা আছে, অর্ধবৃত্তাকার পরিসীমা প্রদত্ত, তাহলে পরিসীমা প্রদত্ত, তাহলে কি হবে পরিসীমা পাই আর প্লাস, তাহলে x প্লাস x অর্থাৎ 2x প্লাস হচ্ছে 2r সমান হচ্ছে কি আছে প্রদত্ত, অর্থাৎ সেটা আমরা কে ধরে নেব, যেহেতু প্রদত্ত সেটা আমরা কে কনস্ট্যান্ট, সেটা আমরা ধরে নিলাম। এরপর আমাদের কি দেখাতে হবে, তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো যাতে চিত্রের ক্ষেত্রফল বৃহত্তম হয়। তাহলে চিত্রের ক্ষেত্রফল বৃহত্তম দেখাতে হবে, অর্থাৎ ক্ষেত্রফলটা আমাদের চরমোম দেখাতে হবে। তাহলে এইটুকুর ক্ষেত্রফল যোগ হচ্ছে এইটুকুর ক্ষেত্রফল, তাহলে এইটুকুর ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ x ইন্টু 2r যোগ এই অর্ধ যে বৃত্ত তার ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ার বাই হচ্ছে 2। এইটা সমান আমরা z ধরে নিচ্ছি, এইটা সমান হচ্ছে z। তাহলে এখান থেকে আমরা z সমান পাবো 2r x প্লাস হাফ ইন্টু পাই আর স্কয়ার। এবার আমরা এখান থেকে x এর মান বের করব, এইবার x এর মান এখানে বসিয়ে দিয়ে তারপর আমরা z টাকে চরমোম দেখাবো। আর z এর চরমোম দেখানোর জন্য তোমরা নিয়ম অবশ্যই জানো। আর সেই চরম মানের জন্য আমরা x এর মান পাবো, প্রথমে আমরা r এর মান পাবো, সরি এখানে r এর মান পাবো, সেই r এর মান এখানে বসালে আমরা x এর মান পেয়ে যাব। আর x এর মান পেলে আর r এর মান পেলে কিন্তু আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব, কারণ এটা x এর মানটা হচ্ছে প্রস্থ, আর r এর মান পেলে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব তার দৈর্ঘ্য। এই ছিল আমাদের 23 দাগের ধারণা। এরপরে যাব আমরা 34 দাগ। 34 দাগের অঙ্ক আলোচনা করব। এর মধ্যে আমি আবারও বলছি, এর আগে যে আরো কিছু অঙ্ক থেকে যাচ্ছে, আমরা দেখো একেবারে 23 থেকে সরাসরি চলে যাচ্ছে 34 দাগের অঙ্কে। তা এই 24 থেকে আছে এখানে 36 পর্যন্ত, এর মধ্যে আমরা 34 দাগের অঙ্কটা করে দিচ্ছি। 24 থেকে 36 এর মধ্যে আমরা 34 দাগের অঙ্কটা করে দিচ্ছি। বাকি যে অঙ্কগুলো থাকছে সেগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে কাজ করতে থাকো। যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমি অবশ্যই সলভ করে দেব। তবে হ্যাঁ, আমার অনুরোধ থাকবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দাগ নম্বরটা জানাতে ভুলবে না। অবশ্যই কমেন্ট বক্সে তোমরা দাগ নম্বরটা জানিয়ে দিলে আমরা সুবিধা পাবো বা আমি উপকৃত হব তোমাদের হেল্প করার জন্য। তা যাই হোক, আমরা আসছি 34 দাগ। বলেছে একটি ট্রাপিজিয়ামের 3টি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। দেখো ট্রাপিজিয়ামের দুটো বাহু সমান্তরাল থাকে, আর এখানে 3টি বাহু দেখো 8 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে অবশ্যই সেটা কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এটা অবশ্যই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সে বিষয়টা কিন্তু উজ্জ্বল আছে। তাহলে সেই জন্য যেহেতু 3টি বাহুর দৈর্ঘ্য সমান, সেই জন্য সেটা কিন্তু তোমরা অবশ্যই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম অঙ্কন করবে। তা এটা 8 সেমি, এটাও 8 সেমি, এটাও হচ্ছে 8 সেমি। এখান থেকে আমরা লম্ব ড্রপ করলাম, এটা x নিচ্ছি, এটা লম্ব, সেটাও
না, এটা আমরা এইটুকু এক্স, তাহলে এখানেও কিন্তু এটা এক্স হবে। এই ধারণা কিন্তু তোমাদের থাকতে হবে। এরপর এইটার দৈর্ঘ্য কি হবে, এইটার দৈর্ঘ্য দেখো এইটার স্কয়ার মাইনাস এইটার স্কয়ার, তাহলে এইটার স্কয়ার করলে কত 64 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। তাহলে আবারও বলছি, যেহেতু তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে অবশ্যই এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে। আর এখান থেকে লম্ব টানলে, এখান থেকে লম্ব টানলে অবশ্যই এইটা আর এটা সমান হবে। কারণ তোমরা যে এক্সট্রা উপপাদ্য তোমরা ক্লাস 10 এ করে এসছো, সেখানে কিন্তু তোমরা করেছো যে এই দুটো কিন্তু সর্বসম হয়ে যায় এবং এইটা আর এটা কিন্তু দৈর্ঘ্য সমান হয়। যাই হোক, সেটা আমরা আলোচনায় যাচ্ছি না, তোমরা অবশ্যই জানো। তাহলে এবার আমাদের কি দেখাতে হবে, এখানে দেখো দেখাতে বলে দিয়েছে ক্ষেত্রফল বৃহত্তমের জন্য আমাদের অন্য যে বাহুটা আছে বা যে বাহুটা আছে তার দৈর্ঘ্য নির্ণয় করার দরকার নেই। তিনটি বাহু প্রতিটি 10 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফলের বৃহত্তম মান নির্ণয় করো। তাহলে ক্ষেত্রফল বৃহত্তম দেখিয়ে সেই ক্ষেত্রফলের মানটা আমাদের নির্ণয় করতে হবে বা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রফল সমান কি হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তাহলে দেখো সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি কি হবে, এইটা একটা সমান্তরাল বাহু, একটা সমান্তরাল বাহু, তাহলে কি হবে 8 প্লাস এক্স প্লাস 8 প্লাস হচ্ছে এক্স, এটা সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু হচ্ছে উচ্চতা। উচ্চতা কত আছে, রুটের মধ্যে 64 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা সমান আমরা জেড ধরে নিলাম। তাহলে জেড সমান, তাহলে এখান থেকে দেখো আমরা 2x প্লাস 16 পাবো, সেটা হাফ দিয়ে ভাগ করলে আমরা পাবো 8 প্লাস এক্স ইন্টু রুটের ভিতরে 64 মাইনাস এক্স স্কয়ার। তাই এখানে দেখো যেহেতু রুট আছে এবং ফর্মটা একটু জটিল, সেই জন্য আমরা অবশ্যই লগ নেব। কেন লগ নিয়ে ক্যালকুলেশন করবো সে বিষয়টি আমরা আগে আলোচনা করেছি। তাই লগ জেড সমান আমরা কি পাবো, লগ অফ 8 প্লাস এক্স প্লাস হাফ ইন্টু লগ অফ 64 মাইনাস এক্স স্কয়ার। এবার তোমরা লগ জেড এর কিন্তু চরম দেখাবে। লগ জেড এর চরম তোমরা খুব সহজেই করতে পারবে, কারণ এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সমান 0 করে এক্স এর মান বের করব। এবার এক্স এর মান সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসালে দেখবে অবশ্যই লেস দ্যান 0 চলে আসবে, আর লেস দ্যান 0 আসা মানে সেটা লগ জেড অর্থাৎ জেড হচ্ছে চরম। আর এইখানে এক্স এর মান বসালেই আমরা পেয়ে যাব জেড এর চরম মান বা ক্ষেত্রফলের চরম মান। তা আমরা এ পর্বে আমরা এ পর্যন্তই রাখছি, পরের ভিডিওতে আবার কথা হবে। তবে হ্যাঁ, এর আগে যে ভিডিওগুলো আমরা চরমের আপলোড করেছি তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আরেকটা বিষয় শিক্ষার্থী বন্ধুদের জানানোর যে না, আমরা কিন্তু ক্লাস 12 এর যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটি অধ্যায়ের উপরে কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। হয়তো ভিডিও প্লেলিস্ট থেকে বের করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রচুর ভিডিও আপলোড করা হয়ে গেছে আমাদের। কিন্তু হ্যাঁ, আমি এক এক করে অধ্যায় ভিত্তিক প্লেলিস্ট করে আমরা লিস্ট করে আমরা খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেব, যাতে শিক্ষার্থী বন্ধুদের এই সমস্যাটা না হয়। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, পরের ভিডিওয়ে আবার কথা হবে। নমস্কার।